আমার লেজে আগুন। সকালবেলা এমন তাড়া ধরে, মনে হয় যেন আমি হনুমান আর আমার লেজে আগুন লেগেছে। এখন মিস্টার বিশ্বাস বেরোবেন অফিসে, এরপরে সৌম্য অলরেডি পড়তে গেছে, পড়ে আসবে, এখন বাজে 8:30, পড়ে এসেই ও বেরোবে আকাশে। বললাম কি খেয়ে যাবি, কি নিয়ে যাবি? চাউ খেয়ে যাবি আর রুটি নিয়ে যাবি? বললো দুটোই নিয়ে যাব আর চা খেয়ে। আজকে শনিবার তো, আজকে যা রান্না সব সকালবেলায়, বেলায় আর তো রান্নাই নেই। আমি আর সৌর্য কিসের রান্না? আমার আর সৌর্যের মোটামুটি একটা হালকা পাতলা কিছু হয়ে গেলেই হয়ে যাবে। আজকের দিনটা আমাদের মেনলি ঘুরে বেড়ানোর দিন, সৌর্যের ড্রয়িংয়ের দিন। রাজু এসেছে। হয়েছে? ঠিক আছে, চলো টাটা। हाँ? चिपक गया, सब बैलून चिपक गया। কেমন হয়ে গেছে সূর্যমণি? বাপরে বাপ, এই মিস্টার বিশ্বাস বেরোলেন আর সকাল সকাল সৌম্যকেও মানে আজকে একটু ভারী খাবারই খাইয়ে দেবো। সৌর্যকে অলরেডি টিফিন দিয়ে দিয়েছি। বেগুন ভাজা কয়েকটা একটু একটু শক্ত না? হ্যাঁ, কয়েকটা একটু দরকচা মতো রয়ে যাচ্ছে, কেন জানি না। এটা একটু শক্ত না, কামড়ে খেলো। আজকে সৌম্য বেরিয়ে গেলেই আমি আর সৌর্য যাব বজরংবলী মন্দিরে। আজকে বজরংবলী মন্দিরে আছে বিশ্ব শান্তি যজ্ঞ। ওখানে যে কেউ পুজো দিতে পারে, যে কেউ যজ্ঞ করতে পারে। আছে লাইভ কনসার্ট, আর তার সাথে সাথে আমরা কুপন কেটেছিলাম সেই মালসা ভোগ। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তবে আজকে সৌর্যকে নিয়ে যাব না, সৌর্য থাকবে আমার দাদার কাছে। এই ব্যাগটা নিয়ে তুই, হেভি আছে, চ। ওকে দিয়ে আমার কত কাজ, আলু আনতে যেতে হবে। স্যারকে প্রথমে গিয়ে বলবি আমায় কেনেলটায় রং লাগিয়ে দাও, আমি কেনেলটা রং করি, তারপর তুমি দিও। ঠিক আছে, কেটা। সৌর্য ওখানে থাকতে থাকতে আমায় আলু আনতে যেতে হবে, তারপর বজরংবলীর মন্দিরে যাব। আর এদিকে আজকে বজরংবলীর পতাকাটাও প্রতিষ্ঠা করে দেবো। আর তার সাথে সাথে আজকে দুপুরে কোনো রান্নাও নেই। ওখানে যা দেবে মানে ইয়েতে মালসাতে, আমাদের দুজনের খেয়েও সৌম্য আর মিস্টার বিশ্বাসে রাখা যাবে। ওরে র্যালি রে, এদিক থেকে ওদিক পার হওয়া যাচ্ছে না, পারই হতে পারছি না, এপার থেকে ওপার, এই অবস্থা। রকেট আলু বলছে, রকেট আলু 25 টাকা করে দাও, 100 টাকার আলু নাকি বলে রকেট। আমি বলছি রকেট তো ওপরে উঠে যাবে, পেট অবধি যাবে না। তারপরে বলাতে 30 টাকা কিলো নয় 25 টাকা করে কিলো দিল। 4 কিলো আলু হলো। বাপরে বাপ, কি মাটি! এই মাটি ধুতে ধুতে না সব টাকা শেষ। চলো আপাতত চাষাভুষোগুলোকে স্যালনে স্পা করিয়ে হলিউড স্টার বানিয়েছি। দেখো খালি রং একেবারে ঠিকরে বেরোচ্ছে। जब व्याकुल मन घबराए तो धर्म करो दीवानो डोली पीर भराई जानो फिर आशिक कलबी आशिक कलबी आशिक कलबी वेद भजन का सरल न जाना वेद भजन का सरल न जाना आप गाओ क्यों भूल भुलैया सकल जगत है। ये संसार क्या है? भूल भुलैया सकल जगत है।
हर प्राणी अपने सुख सोची अपने सुख दुखों की कोई राह नजर न आए तो भजन करो कोई राह नजर न आए तो भजन करो बोलो राम 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 बोलो राम 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 बोलो राम कर बात समझ में आए तो भजन करो कर बात समझ में आए तो भजन करो चिंता कोई सताए तो भजन करे देवी बाबा हम हो आए दर्शन भक्ति करके ओ भक्ति करके बोले भक्तर भगवान के जय बोले बागेश्वर धाम के जय बोला बोला बौरा हवा बाबा के तनी खोल दी के वरिया भोला ए भोला हो तनी खोल दी के वरिया जलवा लेवे दी तनी खोल दी के वरिया भोजपुरी भी हो जाओ का बोले हरिंदर भैया की बोले नीलम दीदी की के भला हो तनी खोली दी के वरिया जलवा ढार लेवे दी तनी खोली दी के वरिया जलवा ढार लेवे दी आई वाली दूर सुनवा के दचा बोले सन्यासी बाबा के बोले गुरुदेव धीरेन्द्र शास्त्री महाराज के दर्शन देवी बाबा हम आई दर्शन सब गुरु भैया कवरिया शिव के नगरिया बन के पुजरिया रे कवरिया शिव के नगरिया बन के पुजरिया रे रिम झिम सावन के रिम झिम सावन के बरसे लाख दरिया रे देखो नाच कवरिया शिव के বিশ্বাস করো এত সুন্দর পরিবেশ ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না। মালসাভোগের প্রসাদটা নিয়ে নিলাম, আমার আর সৌর্যর জন্য এটা যথেষ্টই ভালো। আর দেখো প্রত্যেকে কত আনন্দ করছে। দেখবে সকল ধর্মের মধ্যেই তাদের নিজস্ব ধর্মস্থানে যাওয়ার একটা রীতি আছে। যেমন খ্রিশ্চানরা কিন্তু এভরিডে প্রেয়ার করতে চার্চে যায়, মুসলিমরা কিন্তু এভরিডে অনেকবার প্রেয়ার করে। একমাত্র হিন্দুদেরই দেখবে মন্দিরে যাওয়ার জন্য, দর্শন নেওয়ার জন্য কোনো একটা কারণ লাগে। এই কারণ ছাড়া মন্দিরে যাওয়া অভ্যাস সনাতনীদের আজও হয়নি। প্রত্যেকে দেখো কত সুন্দর করে একটা যজ্ঞ পরিচালনা হচ্ছে, সেটাকে মেনটেন করছে, কিন্তু কোনো কারণ ছাড়াই। আমার ছেলেকে পরীক্ষায় পাশ করাতে হবে, আমার স্বামীকে সুস্থ থাকতে হবে, আমার জীবন ভালো থাকতে হবে, এত দাবি দাওয়া না করেই যে কোনো কারণ ছাড়াই মাঝে মধ্যে মন্দিরে যাওয়া উচিত। এতে না লাইফে একটা পজিটিভ ভাইবস আসে। আর এই দেখো যেতে যেতেই তোমাদের একটু প্রসাদটা দেখিয়ে নিচ্ছি।
কথায় বলে না, ভোগ দর্শনে কাটে দুর্ভোগ। আমি এই সময় ক্যামেরাটা নিজের দিকেই রেখেছিলাম, কারণ আমার উল্টো দিকে একটা লাভ বার্ডস বসেছিল। তো আমি সেই জন্য ক্যামেরাটা আর উল্টো দিকে ঘোরাতে পারিনি। আর একটু তাড়াও ছিল, দীপ সকালে না সেরকম কিছু টিফিন করেনি, তাই মাথায় একটা চাপ ছিল যে ওকে গিয়ে সৌর্যকে খেতে দিতে হবে। আর এই দেখো, খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম, মিষ্টি, চাটনি, পায়েস সব কিছু দেওয়া হয়েছিল। এত বেশি পরিমাণে থাকে না, এরপরে আর কিছু লাগেই না। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, বিকেলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। পার্ট 2 একেবারে বিকেলবেলা। বিকেলবেলা বলা ভুল, এখন তো সূর্য অস্ত যায় একেবারে 5টা, 5:30টার মধ্যে। সন্ধেবেলায় দেখা করতে গিয়েছিলাম মৌ আর দিদির সাথে। অ্যাকচুয়ালি ওই যে বলেছিলাম না যে জামাইবাবুর জন্য 1 কিলো ডালের বড়ি দিয়ে রেখেছি, সেইটা খুব সুন্দর করে প্যাকেট করে নিয়ে গিয়েছিলাম। আর জগবন্ধুতে ঢুকেই মৌয়ের প্রথম বক্তব্য হচ্ছে, ভাই যা মিষ্টি খেতে চায় ভাইকে আমি সেটাই খাওয়াবো। ও মিষ্টি খাচ্ছিল আর দিদি আমাকে নিয়ে চলে গেল অভিরুচিতে। বলল, তুমি তো মিষ্টির লোক না, তোমার আর দীপের জন্য রয়েছে 2টো স্পেশাল এগ রোল। অ্যাকচুয়ালি আমার বাড়িতে না 4 জন মেম্বার, কিন্তু 2টো আলাদা দল আছে। মিস্টার বিশ্বাস আর সৌর্য হচ্ছে টোটালি মিষ্টির দলের লোক। মানে ওরা মিষ্টি খাবার ভালোবাসে, খাওয়া শেষ করে মিষ্টি খাবার দিয়ে। আর আমি আর সৌম্য একেবারেই তার বিপরীত। আমরা মিষ্টি খাবারগুলো আগে খেয়ে নিয়ে শেষ পাতে রাখি নোনতাটা। দিদিরাও সারাদিন কিছু খায়নি, তাই জগবন্ধুতে বসে দিদিরাও কয়েকটা হিঙের কচুরি খেয়ে নিল। কারণ এখানে না একদম নিরামিষ হিঙের কচুরি পাওয়া যায়, ডালের পুর দিয়ে, যেটা বড়মার কাছে যারা পুজো দিতে আসে মেনলি তারাই বেশি খায়। এখন তো দূর দূরান্ত থেকে অগণিত ভক্তদের ভিড় হয় নৈহাটিতে, যারা কোথা কোথা থেকে এসেছে আমরা কল্পনাও করতে পারি না। তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার যতটুকু ক্ষমতা আমি আমার ব্লগের মাধ্যমে বলছি, তারা প্লিজ আবার আসিব ফিরে অথবা 55 এই দুটি দোকান থেকেই খাবেন। ভুলেও মন্ডা মিঠাইতে ঢুকবেন না, কারণ তাদের ওইখানে খাওয়ার পর যে এক্সপিরিয়েন্স হয় সেটা অত্যন্ত খারাপ। আপনারা গণেশ কেকস থেকেও খেতে পারেন, মিউমোরে থেকেও খেতে পারেন, এবং এমনকি আপনারা সরকার থেকেও খেতে পারেন, কিন্তু ভুলেও কখনো মন্ডা মিঠাই থেকে খেয়ে নৈহাটির দোকানগুলোকে, নৈহাটির ব্যবসায়ীদের জাজ করবেন না, এটাই রিকোয়েস্ট। এই দেখো, সৌর্য আবার 7খানা মিষ্টি খাওয়ার পর গণেশ কেকসে ঢুকেছে, কিন্তু যেহেতু পেট ভর্তি তার কিছুই পছন্দ হচ্ছে না। তারপর মৌয়ের একটা খোঁপা কেনার ছিল, ও তো নার্স, ওর খোঁপা লাগে, তো এর জন্য আমরা একটা কসমেটিক্সের দোকানে ঢুকে গেলাম। সেখানে ওই আমার যেটা মানে ইচ্ছে আর সব দেখলাম টেকলাম ঘুরে, ভালোই লাগলো। কেনাকাটা আমি কিছুই করিনি, মৌ সব কিনলো। কেনাটেনা করার পরে ওদের ট্রেনটা আসতে যেহেতু দেরি ছিল, তাই আমরা একটু চেষ্টা করছিলাম বড়মার মন্দিরে যদি শুধু দর্শনটুকু করা যায়। সেই সময়ে আবার সৌর্যর বায়না যে ও বল কিনবে, তাই মৌ আবার ওকে নিয়ে বল কিনতে ঢুকে গেছিল। আমি বারংবার বলছিলাম, দেখ দর্শন এই সময়ে পাওয়া কিন্তু খুব দুষ্কর ব্যাপার, কারণ এই সময়ে যারা দর্শন করছে তারা হয়তো দেখবে যা সকাল 10টা, 10:30, 11টা থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র পুজো দেওয়ার জন্য। তো তাদের ভিড় ঠেলে এখন এত অল্প সময়ের মধ্যে নৈহাটির বড়মার দর্শন এখন পাওয়া খুব মুশকিল, এবং যত দিন যাচ্ছে এটা মুশকিল থেকে মুশকিলতম হয়ে উঠেছে। এই যে দেখো, আমরা এখানে প্রচণ্ড চেষ্টা করছি এই সাইড থেকে যদি একটু দর্শন পাওয়া যায়, কিন্তু জানা গেল পুজো দেওয়ার এবং দর্শনের একটাই লাইন। সুতরাং বুঝতেই পারছো ওদের আবার রাধিকাপুরে যাওয়া, সুতরাং আমরা আর টাইম পাইনি, আমরা লাইনটাকেই একটু দর্শন করে নিলাম, তোমাদের সঙ্গে মন্দিরটাও একটু শেয়ার করে নিলাম, ব্যাস এবার আমরা আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। মানে নৈহাটি বড়মার ক্রেজ এখন চারিদিকে এমন ছড়িয়ে পড়েছে যে খুব সহজে দর্শন পাওয়া যায় না। যদি না তোমরা আগের দিন সকালবেলা বা আগের দিন রাত্রিবেলা এসে নৈহাটিতে স্টে করে যাও এবং সকাল 7টা থেকে লাইন দিতে পারো, খুব তাড়াতাড়ি পুজো দেওয়া তো ইম্পসিবল ব্যাপার। তো দেখো, বিফল মনোরথ হয়ে আমরা পুরনো জুতোর দোকানের ভেতর দিয়ে, পুরনো গলির ভেতর দিয়ে যাচ্ছি। এখানে চারপাশে সব জুতোর দোকান, সবজির দোকান। হ্যাঁ, এই রাস্তাটা দিয়েই ছোটোবেলায় আমি স্কুলে যাতায়াত করেছি। নৈহাটির পুরনো মানুষরা সকলেই এইটা
চেনে, এটা একটা শর্টকাট টুয়ার্ডস নৈহাটি স্টেশন। এর ভেতর দিয়ে দিয়ে যাচ্ছিলাম, দীপকে নিয়ে বহুবার আমি এই রাস্তা দিয়ে গেছি। আর এখানে দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখানে সৌর্যকে শেষবারের মতো এবারে আদর করে দিচ্ছে মৌ, এবং মৌ আমাদের দুটো প্ল্যাটফর্ম টিকিটও দিয়েছে, যেটা শিয়ালদা থেকে হালিশহর অবধি, যাতে আমরা ওখান দিয়ে যাওয়ার পথে আর কোনো বিপাকে না পড়ি। কারণ নৈহাটি স্টেশনে এখন প্রচুর টিকিট চেকারদের বাড়াবাড়ি রকমের মানে ভিড়, যেহেতু প্রচুর বাইরে থেকে দর্শনার্থী আসে, টিকিট চেকারের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই আমরা এখানে ওয়েট করছিলাম। এই সময় দিদি মৌ দুজনেই একটু চা খেলো। আমি যেহেতু এগরোলটা খেয়েছি আর 2-3 মাস আগেই এত ভুগেছি, এখন না আমি খাওয়া দাওয়াটা একটু বুঝে শুনেই করি। খুব সহজে আমি মানে যে কোনো জিনিস যে কোনো সময় খাই না। এখানে এই চায়ের দোকানটা ভীষণ ফেমাস, যারা প্রত্যেকেই লম্বা কাঠের ব্রিজটা দিয়ে নামা ওঠা করো 1 নম্বরে যাও, তারা প্রত্যেকেই চেনো। এই জায়গাটার চা খুব ভালো হয়। সৌম্যও কিন্তু এখান থেকেই চাটা খায়। এখান থেকে ওরা দুজন চাটা খেয়ে নিল। এরপর আমরা বেশ খানিকক্ষণ ওয়েট করলাম, যতক্ষণ না মানে রাধিকাপুরের অ্যানাউন্স হয়। মৌ তো সৌর্যকে চটকেই যাচ্ছে, কন্টিনিউয়াস ওকে ইমপ্রেস করার চেষ্টা করছে যাতে ও মৌয়ের সঙ্গে কাল না চলে যায়। কিন্তু সৌর্য তো ফোন আনেনি, আর ফোন ছাড়া তো ও কোথাও যাবে না। ও ওই জন্য কিছুতেই রাজি হচ্ছে না। আর মৌ ওকে দেখো কি করছে। আর এই পাশে এই দাদা বসে আছেন, ইনি সম্ভবত তাজমহল টেরাস নৈহাটিতে যেটা আছে ওখানে আমি ওনাকে দেখেছি, ওনাদের ওই দোকানটা উনি দেখলাম আমাদের খুব ভালো করেই চেনেন। আর সেই কারণেই উনি আমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলেন। তারপরে এই যে মৌরা দূর থেকে হাত নাড়াচ্ছে আর আমরা বসে আছি, কারণ 8:40-এর পরে ওইটুকু সময়ের মধ্যে বাড়ি গিয়ে আর কী হবে। নৈহাটি লোকাল ঢুকছে, মিস্টার বিশ্বাস আর সৌম্য ঢুকলেই আমরা একসাথে 4 জন বাড়ি যাব। অনেক দিন পর এতটা ভয়েস ওভারে তোমাদের সঙ্গে কথা বললাম, কিন্তু দেখো এইটাতে না অরিজিনাল সাউন্ড রেখেই আজকের ভয়েস ওভারগুলো দিচ্ছি, কারণ এই রকমভাবে ভয়েস ওভার দিলে তোমরা দুটো ফিলই পাবে। অরিজিনাল যে ভিডিও তার ফিলটাও পাবে, প্লাস আমার মনের কথাগুলোও তোমরা জানতে পারবে। এই কারণেই ওই দেখো ওর বাবা আসছে। সৌর্য কিন্তু দেখতে পায়নি জানো তো, এত লোকের ভিড়ে সৌর্য চোখ তখন শুধু নিজের বাবাকেই খুঁজে বেড়াচ্ছে। কিন্তু ও এটা আশা করেনি যে বাবার সঙ্গে সঙ্গে ওর দাদাও আসছে, এইটাও একেবারে ভুলেই গেছিল। দেখো সবার চোখে চোখে খুঁজছে যে ওর বাবা কোথায় আর ওর দাদা কোথায়। আমি তোকে বললাম যে দাদাও কিন্তু ব্যারাকপুর থেকে উঠবে, তুই একটু খোঁজ কর দেখ। কিন্তু এত লোক আর সকলের নানান রকম সোয়েটারের রং, ও ভুলেই গেছে ওর বাবা কি সোয়েটার পরে উঠেছিল। আর সেই জন্য খালি খুঁজে যাচ্ছে। আমি কিন্তু মিস্টার বিশ্বাসকে অনেক আগেই লোকেট করে নিয়েছি, কিন্তু আমি ওকে দেখাইনি, বলেছি খুঁজে বের কর এর মধ্যে তোর বাবা কোথায় আছে। আর ওর চিন্তা হচ্ছে এইবার ট্রেনটা ছেড়ে দেবে, আমার বাবা আর নামতে পারবে না। আর এইখানে দেখো তোমাদের দেখিয়ে দিই, এই যে মিস্টার বিশ্বাস আসছেন, এইটা কিন্তু নয়, সৌর্য এটাকে দেখে ভুল করে ওপরের দিকে হাত বাড়িয়েছিল। তারপরে যখন ও আসলে অ্যাকচুয়ালি মিস্টার বিশ্বাসকে দেখতে পেল, তখন আর ওর আনন্দ মানে একদম লাগাম ছাড়া, একেবারে দৌড়ে চলে গেছে মিস্টার বিশ্বাসের কাছে। ভাবতেই পারেনি যে ওর বাবা নামতে পেরেছে। আচ্ছা বলো, নৈহাটি লোকাল নৈহাটিতে থেমে থাকবে? এটাই তো স্বাভাবিক ঘটনা। ওই যে ওর বাবা আসছে, আরে এই দৌড় লাগালো। ওর বাবা বলছে দীপের সঙ্গে দেখা হয়েছে? না, দীপের সঙ্গে দেখা হয়নি। এই সময় ও দিদির সাথেই কথা বলছিল, আর এই দীপও চলে এসেছে। দীপ তো খুব খুশি, কোনোদিন ভাই আর মা এরমভাবে স্টেশনে আসে না। আর এই যে আমি মিস্টার বিশ্বাসকে মৌ একটা বার্গার দিয়ে গেছে, আর দীপকে একটা এগ চিকেন রোল দিয়ে গেছে, সেটা আমি ওদের হাতে দিয়ে দিলাম। কিন্তু কেউই খায়নি, ওরা সকলেই বলল যে ওরা পরে বাড়ি গিয়ে খাবে। চলো আমরা এবার রওনা দিলাম বাড়ির পথে। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। চলো, আজকে দারুণ একটা দিন কাটালাম। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।